প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ পাকিস্তানে আজ রাতেই প্রথম টি-20, 3 ম্যাচের প্রথম টি-20তে নামার আগে আমাদের ট্যাগলাইন তাই, পাকিস্তানে কেমন করবে বাংলাদেশের ক্রিকেট। আর এ সংক্রান্ত কথা বলতে আজ স্টুডিওতে আমরা স্বাগত জানাতে চাই দুজন অতিথিকে। একজন হচ্ছেন জাতীয় দলের সাবেক নির্বাচক, বর্তমানে কোচিং পেশায় নিজেকে প্রমাণ করছেন, হান্নান সরকার। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আর একই সঙ্গে সেকেন্দার আলী, যিনি বরাবরই তার দাপুটে রিপোর্টিংয়ে অনেক বড় বড় রিপোর্ট করছেন এবং আমাদেরকে তথ্য নির্ভর অনেক রিপোর্টিংয়ে সাহায্য করছেন ইনফরমেশন দিয়ে। আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। হান্নান, মানে বিফোর দ্য প্যাম্পারিং সেকেন্দার আলীর রিপোর্ট নিয়ে আমিনুল ইসলাম বুলবুল সংক্রান্ত একটা বিশাল রিপোর্ট উনি সম্প্রতি করেছেন, ওইগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে আপনাকে আসলে কংগ্রাচুলেশনস ফার্স্ট আবাহনীর হয়ে শিরোপা জেতার জন্য, যেহেতু আপনি কোচিং পেশায় আসার পর আবার ওই আবাহনীতে শিরোপা এনে দেওয়ার পর আবার লেজেন্ডস অফ রূপগঞ্জে ঝাঁপ দিলেন, মানে আবার নতুন একটা ইয়েতে, মানে এই চক্রে যখন আপনি ঢুকলেন কোচিং চক্রে, তার আগের আপনার প্যাটার্নটাই হচ্ছে যে আপনি সিলেকশন প্যানেলে বসে বসে প্লেয়ারদের কাটাছেঁড়া করছেন। তো এই কাটাছেঁড়ায় গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক যে দলটাকে নির্বাচন করলেন পাকিস্তান সফরকে সামনে রেখে, আসলে সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সফর তো মোটামুটি একই রকম, তাই নাহিদ রানা নেই। আসলে কেমন হলো দলটা, মানে এই দলটাকে নিয়ে আপনারা 3 ম্যাচের টি-20 সিরিজে কি আশা করেন? আমার কাছে মনে হয় যে দলটা এই মুহূর্তে এটাই ব্যালেন্স দল। অবশ্যই একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা তর্ক আলোচনা হতে পারে যে মিডল অর্ডার পজিশনে একজন ব্যাটসম্যান বেশি থাকলে ভালো হতো, বাট দিন শেষে আমার কাছে মনে হয় যাদেরকে সিলেক্ট করেছে তারা ক্যাপাবল। এখন যাদেরকে সিলেক্ট করেছে তাদেরকে কিভাবে ইউজ করা হবে, এটা হলো ইম্পর্টেন্ট একটা কল। কারণ আপনি দেখবেন যে একই পজিশনে যেহেতু বেশি প্লেয়ারের আধিক্য দেখা যাচ্ছে, সেই প্লেয়ারদেরকে ইউজ করার বিষয়টা কিন্তু এখানে লক্ষণীয় থাকবে। আমরা দেখেছি ইউএই সিরিজে কিন্তু সেখানে সৌম্য ইঞ্জুরি কারণে খেলতে পারেনি, শান্তকে খেলানো হয়েছে, সৌম্য চলে যাওয়ার পরে মিরাজকে আবার ইনক্লুড করা হয়েছে। এখন মিরাজকে কীভাবে ইউজ করা হবে, কোন পজিশনের জন্য চিন্তাভাবনা করছে, এগুলো দেখার একটা বিষয় রয়েছে। নিশ্চিতভাবেই আমি তো খুব বেশি দিন হয়নি, কারণ আমি সিলেকশন প্যানেল থেকে সরে আসার পর এটাই ফার্স্ট সিরিজ যেখানে পাকিস্তান ইউএই সিরিজটা খেলছে। তার আগ পর্যন্ত যেহেতু আমি প্ল্যানিংয়ে পার্ট ছিলাম, আমাদের টি-20 বেসিক্যালি আমি যদি বলি যে বিপিএলের পরে আমাদের নতুনভাবে 26-এ ওয়ার্ল্ড কাপ কেন্দ্র করে একটা প্ল্যান হচ্ছিল। সেই প্ল্যানের শুরুতে আমিও ছিলাম, বাট স্বাভাবিকভাবে গত 2 মাস আমি না থাকার কারণে ভিতরে অনেক কিছু আমি বলতে পারবো না। বাট আমাদের প্ল্যানটা যেভাবে ছিল পুরোপুরি যে আমি সেভাবে একদম সেরকমটাই আছে আমি বলবো না। আমি যেভাবে চিন্তা করেছিলাম বা আমাদের চিন্তাভাবনা যেরকম ছিল, সেখানে কিছু গ্যাপ আমি দেখতে পেয়েছি। নিশ্চিতভাবে এই 2 মাসে হয়তো ওনারা নতুনভাবে কিছু চিন্তাভাবনা মাথায় এনেছেন বা কোনো চিন্তাভাবনা করেছেন। সো আমার বিশ্বাস যে এই দলটা যারা রয়েছে তারাও ক্যাপাবল ভালো কিছু করার জন্য। পাকিস্তানি দলটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পিএসএল খেলাটা, মানে রিসেন্টলি তারা এই পিএসএলটা খেলার কারণে একটু এগিয়ে থাকবে। বাট আপনি যদি ইন্টারন্যাশনাল পাকিস্তানের পারফরমেন্স দেখেন, সেখানে কিন্তু আপনি পাকিস্তানকে খুব বেশি ড্রাইভিং সিটে রাখতে পারবেন না। রিসেন্ট পাস্টে তাদের ইন্টারন্যাশনাল পারফরমেন্সও খুব আশানুরূপ না, স্পেশালি যদি আমি নিউজিল্যান্ড সিরিজটা বলি। তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান পিএসএলের কারণে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি ধরি, সেখানে আসলে পাকিস্তান বাংলাদেশ আমার মনে হয় যে খুব ভালো অবস্থায় কেউই নেই, 2 দলই সম অবস্থায় রয়েছে। খুব ভালো অবস্থা কিন্তু কেউ নেই সেকেন্দার। আসলে কতটুকু ভালো করলে আমরা এখানে বলতে পারি যে ভালো, মানে সিরিজটা যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশ আছে কিনা? যদিও সম্প্রতি পাকিস্তানে যখন টেস্ট সিরিজটা বাংলাদেশ জিতলো, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, কেউ ভাবেও নিজে করবে। লিটন দাস সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মানে একরকম নিগৃহীতই বলবো, কারণ এরকমভাবে রেজাল্ট হবে এটা তো আমরাও ভাবিনি। কি আশা করেন? দেখুন, আনফর্চুনেটলি বাংলাদেশ দল যে ক্রিকেটটা খেলেছে, আমার ধারণা যে তারা ওখানে হয় আন্ডারমাইন করেছে, অথবা তারা ওয়েল প্রিপেয়ার্ড ছিল না যে আমরা এরকম একটা প্ল্যানিংটা ঠিকমতো করতে, হ্যাঁ এইরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সবচেয়ে বড় যে জিনিসটা লক্ষণীয় এই জায়গায়, সেটা হচ্ছে আরব আমিরাতের যে উইকেট ছিল শারজায়, আমরা সবাই জানি যে একটা গুড উইকেট ছিল। এখন যদিও বলা হচ্ছে যে আপনার আফটার দ্য সেকেন্ড সেশন, মানে ফার্স্ট সেশনের পরে, ফার্স্ট ইনিংসের পরে সেকেন্ড ইনিংসে আপনার অনেকটাই ডিউ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অত ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। দুবাই থেকে তো বা শারজায় কিন্তু আমরা কাভার করে দেখেছি, ওই সময় খুব একটা বেশি প্রভাব পড়ে না এই সময়, বিশেষ করে মে জুনের এই দিকটায়। কিন্তু অজুহাত আপনি দিতে পারেন, কিন্তু আপনাকে প্রতিপক্ষকে রেস্ট্রিক্ট করার মতো বোলিং থ্রেডিং আপনার থাকতে হবে। আপনি স্পিন দিয়ে পারেন, পেস বল দিয়ে পারেন, যেটাই হোক আপনাকে পারতে হবে, পারা দিয়ে কথা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম সেটা পারেনি ওখানে। দ্যাট ইজ দ্য বিগ ফল্ট, মানে যেটা হচ্ছে ফেলিওর। এই ফেলিওরের কারণে কিন্তু এখন ডাউন গ্রেডের দিকে যাচ্ছে বাংলাদেশ। আমরা একটু লিটন দাসের কথাটা শুনে আবার আলোচনা আসতে চাই, একটু দেখে আসি লিটন দাস সিরিজের আগে কি বলছিলেন। যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে।
সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ, আমার মনে হয় হোপ এইখানে যে সামনে 3টা গেম থাকবে এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমে অনেকগুলো ব্যাটসম্যানই আছে যারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। আমার T20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম, আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি আমাদের রেজাল্ট আসার চান্সেস। মানে হানান, আসার চান্স তো অনেক রকম থাকে। সেকেন্ডারের কাছে যাচ্ছি, তার আগে আমি জানতে চাই যে লিটনের আসলে ফর্মে ফেরার চান্সটা কেমন? সেই ক্যারিবীয় সফর থেকে হ্যাঁ দারুণ ক্যাপ্টেন্সি, বাংলাদেশ সিরিজটা জিতেছিল। বর্তমান যিনি বোর্ড সভাপতি তিনি আসলে তার উপরে অধিনায়কত্বের ভারটা সঁপে দিয়েছেন এবং তার কারণেই মূলত এত সমালোচনা সত্ত্বেও বা অনেক রকম লুফুল থাকার পরও, আমরা আসলে বিরতিতে যাওয়ার আগেই আপনার কাছে ছোট করে জানতে চাই যে লিটন দাসের এই মানে তার ব্যাটিংয়ের ছন্দ ফিরে আসার সুযোগটা কতটুকু দেখছেন? এখন তো লিটন একদম নিশ্চিন্ত, মানে 26শে T20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে ক্যাপ্টেন, সো সব ম্যাচ খেলবে। আমার মনে হয় যে রান করার যে একটা প্রেশার বা রান করে দলে টিকে থাকতে হবে সেটা অন্তত রিলিফ পেয়েছে। সো সেই জায়গা থেকে লিটন কিন্তু তার নিজের ব্যাটিংটা এখন করতেই পারে এবং আমরা দেখছি যে ইউএই সিরিজে কিছু ভালো ইনিংস, একটা ভালো ইনিংস শুরু করেছিল, বড় করতে পারেনি, বাট সেই ইনিংসটা যদি আমরা দেখি সে কিন্তু মাঝখানে আমরা দেখেছি জোর করে বেশ কিছু শট খেলতে যায়, সেখান থেকে বের হয়ে তার টাইমিং নির্ভর যে শটগুলো আমরা জানি যে এটাতে মাস্টার, সেই কাজগুলো করার চেষ্টা করেছে। নিশ্চিতভাবেই তামিম ইমন যদি উপর থেকে ভালো শুরু করে বা যে কোনো একজন যদি কন্টিনিউ করে লিটনের কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে লিটনের রানে ফেরা খুব জরুরি, যেটা নিশ্চিতভাবে একজন ক্যাপ্টেন যদি পারফর্মার হয় তাহলে তার পজিটিভ ইম্প্যাক্টগুলো প্রতিটা ক্ষেত্রে থাকে, আদারওয়াইজ কিন্তু টিমের এনভায়রনমেন্ট নষ্ট হতে থাকে বা টিমের এনভায়রনমেন্টটা চ্যালেঞ্জিং হয়ে যায়। সো লিটনের ব্যাটিং পজিশনটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি দেখেন 3 নম্বর পজিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পজিশন ধরা, আপনি যদি প্লেয়ারের নামগুলো দেখেন কোন এই পজিশনে কারা কারা খেলে ওয়ার্ল্ডে, সো নিশ্চিতভাবেই ক্যাপ্টেন সেই পজিশনেই ব্যাট করছে 3 নম্বর পজিশনে। এবং আমার মনে হয় যে রানে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছে ইউএই সিরিজে, নিশ্চিতভাবে পাকিস্তানে এত ভালো একটা উইকেটে খেলা হবে সেই বিশ্বাস আমরা রাখতে পারি যে সেখান থেকে রানের ফর্মটা ফিরে পাবে। সেকেন্ডারি মানে বিকেএসপিতে আপনাদের একটা কথা আছে আর কি, এই ব্যাপারে আমরা এখানে না আলাপ করি। মানে লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে আপনি মানে সবচেয়ে বড় ইন্টারভিউটা সম্প্রতি অতীতে আপনাকেই দিয়েছেন, মানে একদম শুরুর দিকে যখন করেছেন। তো আসলে কি দেখেছেন তার ব্যাটিং ছন্দে ফেরার মতো কি যথেষ্ট মনে হয়েছে যে কনফিডেন্সটা আছে? তার আত্মবিশ্বাস নেই বলেই আমার মনে হয়েছে গত আপনার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বা তার আগে থেকে যদি আমি চিন্তা করি, সে আসলে ধুঁকছেন। এই ধোঁকাটা কিন্তু তার জন্য কাল হয়ে গেছে। তার যে স্বাভাবিক খেলা, তার সেই চিন্তাধারা থেকে তিনি বেরিয়ে আসছেন কোনো কারণে, যে কোনো কারণেই হোক। ওনারা আরও ভালো বলতে পারবেন যে কাছে থেকে দেখেছেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে লিটন আমিরাতের বিপক্ষে যে খেলাটা খেলেছেন ওটা একেবারেই পোর ব্যাটিং এবং তার যে স্বাভাবিক ক্লাস, সেই ক্লাসটা কিন্তু একটা শটও আমি দেখিনি যে স্বাভাবিক শটটা খেলতে পেরেছেন। তো এই সিরিজটা তার জন্য আমি মনে করি যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ। এখানে নিজেকে প্রমাণ করা, যদিও বলা হয় যে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কোনো প্রমাণ করার কিছু জায়গা নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের গেমস অ্যান্ড স্পোর্টসে প্রতিদিনই প্রমাণ করার জায়গা থাকে এবং প্রতিদিনই তাকে প্রমাণ করতে হয়। কারণ আপনি পারফর্ম না করলে আপনাকে আস্তে করে ছুঁড়ে ফেলা হবে, এটাই হলো নিয়ম, প্রকৃতির নিয়ম যেরকম সেরকম এখানে গেমস অ্যান্ড স্পোর্টসে কোনো নকল করে পাস করার জায়গা নাই, আপনাকে পারফরমেন্স দিয়েই টিকে থাকতে হবে। সো লিটনকে এই সিরিজে প্রমাণ করতে হবে, আর যদি না পারেন নেক্সট সিরিজটাই হবে তার জন্য মানে শেষ সিরিজ, এটা হতে পারে। কারণ ক্যাপ্টেন সব কিছুতেই, কারণ আপনার যখন পারফর্ম করবেন না তখন আপনাকে দল কখনো ক্যারি করবে না। আলটিমেটলি আপনাকে অধিকার দিয়ে আবার কেড়ে নেওয়ার মতো সক্ষমতা যে দিতে পারে সে কেড়েও নিতে পারে। অতএব পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেবে। এরকম পরিস্থিতি যাতে না আসে আমরা চাই লিটন ভালো ক্রিকেট খেলুক এবং বাংলাদেশ দলকে সার্ভ করুক, কারণ তার মতো এক্সপিরিয়েন্স একজন ব্যাটার এই মুহূর্তে খুবই প্রয়োজন। নাজমুল হোসেন শান্ত যিনি আছেন তারও এক্সপিরিয়েন্স অনেক, এবং আমি চাই যেহেতু ক্যাপ্টেন্সি নাই তার এক্সপিরিয়েন্সের ফুল এফোর্ট। তার একাদশে থাকাটাই তো এখন চ্যালেঞ্জিং, তার তো জায়গায় দেখছি না আমি একাদশে। এখন টপ অর্ডারে যদি আপনার একটু এদিক ওদিক করে আপনার খেলাতে হবে, মানে এই এক্সপিরিয়েন্স আমি দেখি না। যাই হোক, আমরা একটু মানে লিটন বাংলাদেশ নিয়ে কথা বলছি, পাকিস্তানেরও একটা অবজারভেশন আছে পুরো সিরিজটা নিয়ে, যেহেতু মোটামুটি তাদের একটা নিউলি ফর্ম টিম, 8-9 প্রায় নতুনই বলা যায়। হান্নান বলছিলেন পিএসএল, একটু আগা খানের একটু কথাটা শুনে আমরা আসতে চাই। एक বোলার কেনা মুশকিল रहेगा क्योंकि उनकी বাংলাদেশ দলে 3-4 জন বোলার আছে যারা খুবই ভালো বোলার।
আমরা নির্দিষ্ট করে একজন বোলারকে টার্গেট করছি না, সবার বিপক্ষেই আমাদের খেলতে হবে। ব্যাটারদের মধ্যে লিটন দাস খুবই ভালো, সে এমন একজন ব্যাটার যাকে আমরা দ্রুতই আউট করতে চাই। অধিনায়ক যদি রান না করে তাহলে দল কিছুটা পিছিয়ে পড়বে। হান্নান, যে কথা আমরা বলছি সালমান আগাও বলছেন যে ক্যাপ্টেন কতটুকু ইম্পর্টেন্ট, কিন্তু তানজিদ তামিম কতটুকু ইম্পর্টেন্ট, পারভেজ ইমন কতটুকু ইম্পর্টেন্ট, আমরা তাদের হাত থেকে অনেক বড় বড় ইনিংস গত সিরিজটাই দেখলাম, কিন্তু আলটিমেটলি যে বোলারদের এত প্রশংসা উনি করছেন বাংলাদেশের, তাদের কিন্তু আমরা খুব বেশি ভালো কিছু দেখিনি, যে কারণে ওয়াসিম বা অনেক অচেনা নাম তারা বাংলাদেশের বোলারদের উপর চড়া হয়ে 200 চেস করে জিতে গেছে। এটা কিন্তু যাতা ব্যাপার না, 200 টি20-তে সবসময় বড় রান। আপনি এখানে আসলে টেকটা কি দেখেন? আপনি যদি ব্যাটসম্যানদের কথা বলেন, আমার মনে হয় যে তামিম, ইমন থেকে শুরু করে লিটন, ব্যাটিং অর্ডার আমরা যেটা দেখি তৌহিদ হৃদয়, তারপরে কিছু আমরা চমক দেখেছি গত সিরিজে শেখ মেহেদীকে 5 নম্বর পজিশনে। বাট আমার কাছে মনে হয় যে ব্যাটিংয়ে কোয়াইট ভালো একটা সময় যাচ্ছে, ভালো আপনি বলতে পারেন। বোলিংয়ে যেটা হয়েছে, ডিউয়ের কথাটা ক্যাপ্টেন বারবার বলেছে, বাট এখানে সিকান্দার একটা ভালো কথা বলেছেন যে দেখেন ডিউ থাকবে না কি হবে, এটা বেসিক্যালি তো এই লেভেলে এসে এক্সকিউজের সুযোগ নেই। আপনার এক ম্যাচ হতে পারে অ্যাক্সিডেন্টলি, পরপর 2 ম্যাচ হলে সেটা আপনি এক্সকিউজ দেওয়ার সুযোগটা আসলে থাকে না। ইভেন আমি বলবো 3 ম্যাচে, কারণ প্রথম ম্যাচে আমরা খুব কাছাকাছি অবস্থান থেকে বের হয়ে এসেছি। সো আপনি এই ধরনের যদি সিচুয়েশন হয়, এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়, সেখানে জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। পাকিস্তানে অপেক্ষাকৃত ডিউটা কম হবে, যেটা পিএসএল আমরা রিসেন্টলি দেখেছি, বা লিটনও কিন্তু সেটা মেনশন করেছে তার ইন্টারভিউতে। সো আমার কাছে মনে হয় যে ডিউটা কম হবে, বাট চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকবে। এখানে প্রতিটা ম্যাচে কিন্তু 200 রানের খেলা হয়েছে। আপনি যদি দেখেন 10টা ম্যাচের মধ্যে 7টাই সেকেন্ড ইনিংসে চেস করে জিতেছে। দ্যাট মিনস সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা অনেক অনেক সহজ, 200+ রেগুলার চেস করে জিতেছে। সো আমার কাছে মনে হয় যে 200 রানের খেলা হবে, সেই চেস করার জন্য বলারদের অনেক বড় চ্যালেঞ্জ আসবে। আমাদের দল কিন্তু 5 জন বলার নিয়ে খেলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানে। টি20 ক্রিকেটে আপনি কখনো 20 ওভার নিয়ে যদি যান, আপনি প্রথমে কিন্তু ব্যাকফুটে, আপনাকে 24 ওভার নিয়ে যেতে হবে, মিনিমাম 22 ওভার নিয়ে ঢুকতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি যে আপনি 20 ওভার কনফার্ম, সঙ্গে 2 ওভার 4 ওভার করতে পারে, এরকম একজন বা দুজন বলার থাকবে। সো ওই জায়গাটায় আমরা একটু ব্যাকফুটে থেকে যাচ্ছি, একদম খুব টাইট। যে ফেল করুক, দিন শেষে আপনাকে 20 ওভার কোটা ফিল আপ করতে তাকে ইউজ করতে হচ্ছে। এই জায়গাটা আমরা একটু ব্যাকফুটে থাকছি, এবং ব্যাটিং উইকেটে এটা কিন্তু সাকিবের অলরেডি না থাকার কারণে এই ঝামেলাটা আরো বেশি হচ্ছে। এখন আসলে হয়তো খুব বেশি অপশনও আমাদের ছিল না, মিরাজ একটা অপশন, সেই অপশনটাকে আবার তারা ইনক্লুড করেছে। এখন কিভাবে ইউজ করবে কি করবে না সেটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন। বাট আপনার 20 ওভার নিয়ে গেলে ব্যাটিং উইকেটে আপনি অন্তত সার্ভাইভ করার ক্ষেত্রে বড় রকমের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। সেকেন্দার, এই যে এতদিন পর ডেভেলপমেন্ট বাংলাদেশের ক্রিকেটে নাকি এত দূর গেছে, এত কিছু পেয়েছি আমরা, এই সিরিজে যখন ফারুক আহমেদের বোর্ড রিফর্ম করছে বা একটা গণ-অভ্যুত্থানের সরকার পড়লো, তখনই হচ্ছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে টেস্ট সিরিজে 3-0-তে জিতলো। তো আবার যখন আমরা একটা সিরিজ খেলতে পাকিস্তানের 10 মাসের মাথায় গেলাম, তখন মনে হয় আমাদের সবারই কণ্ঠস্বর একটু শুকিয়ে গেছে। এই ট্রান্সফরমেশন কি সাদা বলে টি20-তে খেলা এই কারণেই না? বাংলাদেশ এমন তো না, টেস্টে আমরা খুব ভালো দল না, টেস্টে আমাদের কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, আগের তুলনায় অনেক ভালোই করছি রিসেন্টলি। আর লাস্ট যে যদি সাইকেলটা দেখেন টেস্ট চ্যাম্পিয়নশিপের, তাহলে সেই জায়গায় আপনার পারফরমেন্সটা কিন্তু ফোকাস করার মতো। কিন্তু আপনার সাদা বলের ক্রিকেটে 2023 সাল থেকে যে অবনমনটা শুরু হয়েছে, বিশেষ করে আপনার ওয়ানডে ক্রিকেটে, দ্যাট ইজ দ্য সিগনিফিক্যান্ট, এবং ওই জায়গা থেকেই কিন্তু আপনার বাদবাকি যে টি20টা রয়েছে সেটার মধ্যে এফেক্ট করছে। যেহেতু আপনার কনফিডেন্সটা সবসময় সাদা বলের ক্রিকেট থেকে আসতো, এবং বাংলাদেশ কিন্তু সবসময় উজ্জীবিত হতো যে ওয়ানডে ক্রিকেটে ভালো খেলতো, 2-একটা রেজাল্ট হতো, এটা নিয়ে পুরো বোর্ড লাফালাফি করতো, আমরা মিডিয়া লাফালাফি করতাম, সব কিছু মিলিয়ে সেই জায়গাটা নাই। আমরা এখন সবসময় প্যানিক তৈরি করি, আমরা সবসময় পাঞ্চ করতে থাকে তাদেরকে, তোমরা ফেলোর। তো এই জায়গা থেকে যেটা হচ্ছে যে তাদের যে মেন্টাল প্রেশারটা নেওয়ার ক্ষমতা বাংলাদেশের ক্রিকেটারদের সেটা কম। আর সবচেয়ে বড় যে দুর্বলতা, বাংলাদেশের ক্রিকেটের ট্রানজেকশন পিরিয়ড শুরু হয়েছে আরও 2 বছর আগে থেকে, কিন্তু সেই ট্রানজেকশন পিরিয়ডটাকে ওভারকাম করার জন্য যে প্ল্যানটা নেওয়া উচিত, সেই প্ল্যানটা টোটালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপার ওয়েতে নিতে পারেনি। অলওয়েজ বলে আসছে নাজমুল হাসান পাপন যে আমাদের প্রচুর কে বলেছে পাইপলাইনে প্লেয়ার নাই, প্রচুর প্লেয়ার সংখ্যায় আছে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার নাই। কোয়ালিটি প্লেয়ার করতে হলে যে আপনার এই স্পিতে রেখে হাই পারফরমেন্স ইন্ডিয়াতে যেটা করে সেটা হলো যে রাহুল দ্রাবিড়ের আন্ডারে দেখেছি যে কাউকে পাঠিয়ে দিত, ওনাকে বা আমাকে পাঠিয়ে দিত, সেখানে আমাদের ফাইন টিউন করে একদম মেন্টালি ফ্রেশ করে ন্যাশনাল টিম অথবা লিগে পাঠাতো। সেই জায়গায় বাংলাদেশের একেবারেই প্ল্যান নেই। এই না থাকার ফলে আজকের যে বাংলাদেশ দুর্বল পারফরমেন্স দেখছি আমরা,
খুব দ্রুত কিন্তু আমরা এই পতনটা দেখলাম। আমাদের উত্থান কিন্তু খুব বেশি আগে হয়নি। না, 3 বছরের জন্য আমরা খুব ভালো 15 সাল অবস্থায় থেকে আসলে আমরা ভালো ছিলাম, 18 সাল পর্যন্ত ছিলাম, 20-21 সাল পর্যন্ত আমরা ক্যারি করেছি, ওটাকে টেনে নিয়ে গেছি। যখনই আমাদের পঞ্চপাণ্ডব আমরা সোকল যাদেরকে বলি তারা গেছে, তারাও যে আমাদের পাইপলাইনটাকে সমৃদ্ধ করতে দিয়েছে তাও না, অনেক কিছুই আছে, অনেক অভিযোগ রয়েছে, সেই সব অভিযোগে নাই যাই। কিন্তু আমি যেটা মনে করি একটা বোর্ড হলো তার সবচেয়ে বড় সুকৌশলগুলি ফলো করবে এবং তার যে কোচিং স্টাফ রয়েছে কিংবা তার পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলি কীভাবে যাবে সেই জায়গায় তারা নিতে পারে না এবং কার্যকর করতে পারে না বলে আজকে এই অবস্থা। আমরা টেস্টে ভালো করেছি পাকিস্তানের, দ্যাট ওয়াজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট। এবং এই যে আবার গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের অবস্থা কিন্তু পাকিস্তানের মাটিতে আমরা ওরকম পারফর্ম করতে পারি না। অতীতে যদি আমরা দেখি 2020 সালে এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমরা 2টা টি20 খেলেছিলাম, যার স্কোর ছিল আপনার 134 আর 141। দ্যাট ইজ মানে এইরকম স্কোর করা দল, সেখানে কিন্তু বিগ স্টাররা খেলেছেন, যে তামিম ইকবালরা খেলেছেন, সবই খেলেছেন, লিটন কুমার দাসও ছিলেন, 16-12 এরকম রান করেছেন। দ্যাট ইজ আ ভেরি আনফর্চুনেট। আপনি যদি এখানে খেলে লাহোরের উইকেট সম্পর্কে তো বলা হয়, একবার সাকিবকে বলতে শুনেছিলাম যে ওই উইকেটে যদি আমরা নিয়মিত খেলতাম তাহলে আমাদের 20% রান বেশি থাকতো, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ব্যাপারটা এরকম আর কি। ব্যাপারটা এরকম, কিন্তু আপনি এখন যে উইকেটে বাংলাদেশে খেলা হয়, বাংলাদেশের উইকেট কিন্তু একেবারে খারাপ না, আপনি আগের চেয়ে ইমপ্রুভ করছে। আপনি জানেন যে এখানে খেলে পাকিস্তানে কিন্তু এই যে করার পর, পাকিস্তান ইন্টারন্যাশনাল ক্রিকেট রিভাইভ করার পর যে কয়টা দল সবচেয়ে বেশি গেছে পাকিস্তানে, বাংলাদেশ ওয়ান অফ দ্য দেম। অলরেডি কিন্তু ওখানে অনেকগুলি সিরিজ, 2টা সিরিজ খেলে ফেলেছেন, আপনি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেন, তারপরে আবার সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমাদের বর্তমান দলটা রয়েছে, এই বর্তমান দলটার মধ্যে কোপ আপ করার যে মানসিকতা, সেই মানসিকতায় এখনও তারা অ্যাডজাস্ট করতে পারেন নাই। ওয়েস্ট ইন্ডিজ খেলছে, মাঝখানে অনেকটা টাইম গিয়েছে, যাওয়ার পরে আবার করা যায়। আর দুটো জিনিস হচ্ছে যে বোলিং সাইড আমাদের সবচেয়ে স্ট্রং, আমরা সবসময় বোলিং সাইড দিয়ে জিতি ম্যাক্সিমাম টাইম। এবার বোলিং সাইড দিয়ে আমরা ভালো করতে পারিনি বিকজ অফ তাসকিন না থাকাতে আমাদের একটা বড় ল্যাকিংস হয়ে গেছে। মুস্তাফিজ যখন সেকেন্ড ম্যাচ ছিল না তখন আরও একটু ল্যাকিংস তৈরি হলো, মানে ছিদ্রগুলি তৈরি হলো। আপনার যে ইয়র্কার মাস্টার বলা হচ্ছিল আমাদের তানজিম সাকিবকে, তিনি কিন্তু এখন এক্সপিরিয়েন্স নেই এবং সব জায়গায় ওই দিন দেখে মনে হয়েছে ম্যাচটা মানে হারার জন্যই খেলছেন ওনারা। তো এইরকম খেললে আসলে হবে না, আপনাকে খেলতে হবে যেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে আমাদের 2টা বোলার না থাকলে আমাদের বোলিংয়ে যে হ্যাভি পাওয়ার হাউস তৈরি হয়েছে যেটা বলা হচ্ছিল আসলে তা হয় নাই। আমাদের আসলে 2জন বোলার বা 2জন এরকম যদি না থাকে যারা পিক ফর্মে রয়েছেন বা যারা ভালো করেন এই ফর্মেটে, তারা না থাকলে কি হয় সেটা আমরা অলরেডি দেখতে পেয়েছি। এবং এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বোঝা যাবে যে 3জন রয়েছে, 4জন বোলার ওখানে আছে, তো 3জন যে খেলবেন এই 3জন আসলে কতটা ক্যাপাবল। হাসান মাহমুদ যদি অসাধারণ ডেলিভারি না দিতে পারেন, বাদবাকি কিন্তু 50 শরীফ কিন্তু আগের মতো সেই নাই। প্রথম 21 সালে যখন আপনারা নিয়েছেন দলে তখন যে পারফরমেন্সটা দেখিয়েছিল সেই জায়গায় কিন্তু নাই, অর্থাৎ পেছনের দিকে যাচ্ছে। না, পেছনের দিকে যাচ্ছে কিনা ভাটান, মানে আপনি তো একটা সময় এইচপিতে ছিলেন, মানে আপনার কোচিং ক্যারিয়ার দিকে চলে আসছি, মানে শেষের দিকে তো আবাহনীর হয়ে খেলেছেন। আমি যেটা শুরুই করলাম আর কি, যে আবাহনীর কোচ, তারপর লেজেন্ডস অফ রূপগঞ্জের কোচ, এখন সম্প্রতি রাজিন সালে হচ্ছেন, এইচপিতে যাচ্ছেন। আপনি সম্ভবত ডেভেলপমেন্টে যাচ্ছেন, আপনি ডেভেলপমেন্টেরই একসময় সিলেক্টর ছিলেন, তার আগে আপনি এইচপিতেই কাজ করেছেন। আসলে এই যে মানে আপনার সেকেন্ডার যেটা বলছিল যে এইচপিতে ঘষা মাজা করা রাহুল দ্রাবিড়দের মতো কেউ না থাকা, এখন আসলে কি আপনি তো আর রাহুল দ্রাবিড়ের মানে বাংলাদেশে কখনো এস্টাবলিশ ছিলেন না। আনফর্চুনেটলি বাংলাদেশের ক্রিকেটে আপনার কন্ট্রিবিউশনটা আমরা যারা খুব কাছ থেকে দেখেছি সেটা আমরা জানি, সেটা বাংলাদেশের মানুষের না জানলেও চলবে আর কি। কিন্তু এখন আলটিমেটলি আপনি যদি দায়িত্বপ্রাপ্ত হন, এইচপির প্রথম ধাপটা কিন্তু আপনার ডেভেলপমেন্টে, আপনি কি করতে পারেন? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এইচপি নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। এইচপির প্রোগ্রামটা নিয়ে আমি আমাদের এইচপির চেয়ারম্যান মাহবুব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমাদের অপারেশন চেয়ারম্যান ফাহিম স্যার, ইভেন ফারুক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমি রিজাইন দেওয়ার আগে। এইচপিটা যেভাবে চলছে আমি খুব একটা হ্যাপি না, যেই প্রসেসে চলছে এটা। আমি রাহুল দ্রাবিড়ের মতো বড় প্লেয়ার ছিলাম না, কিন্তু রাহুল দ্রাবিড়ের মতো বড় কোচ হওয়ার অ্যাবিলিটি আমার আছে, সেটা আমি বিলিভ করি। এবং এই বিলিভটা আমার এমনি আসেনি, আমি কাছ থেকে অনেককে দেখেছি, অনেকের সঙ্গে কাজ করেছি। শুধু আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে বলে সেটা না, আমার বিলিভ আছে যে রাহুল দ্রাবিড় যেরকম বড় মানের কোচ, সেই কোচ হওয়ার অ্যাবিলিটি আছে। হয়তো প্লেয়ার বড় ছিলাম না, সো কোচিং এবং প্লেয়ার আমরা বলি বড় প্লেয়ার হলেই যে বড় কোচ হবে ব্যাপারটা তা না। সো সেই জায়গা থেকে আমার সেই অ্যাবিলিটি আছে, আমি বিশ্বাস করি। বাট এখন আমার স্বপ্নটা হলো ডিফারেন্ট। আমি আসলে যেহেতু এইচপিতে রাজিন আমার বন্ধুই কাজ করছে, খুব ভালো হার্ডওয়ার্ক করে, খুব ভালো কাজ করে, বাট ওইখানে যেই সিস্টেমে যে প্রসেসে কাজগুলো হয় সেটা নিয়ে আমি কনসার্ন। গত বছর পর্যন্ত, এই বছর মাত্র একটা সিরিজ চলছে, শেষ হলে হয়তো ঈদের পরে ক্যাম্প শুরু হবে, সেখানে কী প্রসেসে কাজ করবে সেটা আমি দেখার অপেক্ষায় আছি। বিকজ আমি যেই কনসেপ্টে চিন্তা করি সেই কনসেপ্টটা আমি শেয়ার করি। মানে ওখানে ডেভেলপমেন্ট থেকে আপনার ওই এটা কি ডেলিভারি, আমি যদি শর্টে বলি,
আমার ক্যারিয়ারের কথা অন্য একদিনই না হয় বলবো, আমি এইচপির বিষয়টা দিয়ে শেষ করি। সেটা হলো এইচপি হবে এমন একটা জায়গা যেখানে প্লেয়ারদের আপগ্রেড করা হবে, প্লেয়ারদের ডেভেলপমেন্ট হবে। এইচপি খেলার জায়গা না। এইচপি যে একটা সিরিজ খেলছে, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, এগুলো সিরিজগুলো হয়তো বা অন্য সময় করা যায় না। এইচপি 4 মাস থেকে 5 মাসের প্রোগ্রাম হয়, 3 মাস হবে ওখানে প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্ট। একটা প্লেয়ার আমাদের এইচপিতে আসে, ও যদি সিরিজ খেলে ওর ডেভেলপমেন্ট হয় না, ও ওই যেটা খেলে সেটা থেকে নিজেদের খেলার আপগ্রেডেশন করে, কিন্তু স্কিল ডেভেলপ না করলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করা যায় না। আপনি দেখেন আমাদের মাহমুদুল হাসান জয়া থেকে জাকির হাসান, শাহাদাত দীপু থেকে শুরু করে যারাই, অমিত হাসান, প্রতিটা প্লেয়ারই কিন্তু এইচপি থেকেই আসে। এইচপিতে যারা তাদের যে রেগুলার প্রসেস, তারা যেভাবে পারফর্ম করে আসে ডোমেস্টিকে, সেই প্রসেসটাই মেনটেন করা হয়, তাতে কিন্তু তাদের আপগ্রেডেশন হয় না, ওইটার উপর ঝালাই হয়। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে আপনি যে ছোটো ছোটো আপনার ভুল আছে বা সংশোধন করার জায়গা আছে, সেগুলো এইচপিতে ডেভেলপ করতে হবে। আর ডেভেলপ করার জন্য একটা প্লেয়ারকে মিনিমাম 3 মাস সেই স্কিল নিয়ে কাজ করতে হবে, মিনিমাম। সো সেখানে আমাদের কী হচ্ছে, আমরা 1 মাস কাজ করছি, কাজ করার পর একটা সিরিজ খেলতে চলে যাচ্ছি। সিরিজ খেলতে গেলে কোনো স্কিল ডেভেলপ করার সুযোগ থাকবে না। সো আমি এই জায়গাটায় অনেক বেশি ফোকাস করতে চেয়েছিলাম এবং বলেছিলাম যে আগামী এইচপি যখন শুরু হবে 3 মাস তাদের কোনো খেলা থাকবে না, তারা স্কিল, স্পেসিফিক স্কিল, দু একটা জায়গায় কারো ব্যাট হতে পারে, কারো পা হতে পারে, কারো বর্মিউন্ড হতে পারে, শোল্ডার হতে পারে, অনেকগুলো টেকনিক্যাল জায়গা আছে। ঠিক একইভাবে বলারদেরও কিছু ব্যাপার আছে। সো এখান থেকে এই ডেভেলপমেন্টটা 3 মাস আপনাকে মিনিমাম ক্রিকেটের ম্যাচের বাইরে রেখে তাদেরকে শুধু স্কিলটাই ডেভেলপ করতে হবে। ওই স্কিলের মধ্যে অবশ্যই ডিফারেন্টভাবে ডিজাইন করা যায়, সেটা গেম ম্যাচ সিনারি হতে পারে, সেন্টার উইকেট। সো এই ধরনের সিচুয়েশনগুলো আমি আসলে বলতে চাইছি। সো এইচপিটা টোটালি 10 সেকেন্ডে শেষ করবেন প্রেডিকশন সিরিজ রিগার্ডিং বাংলাদেশ এন্ড পাকিস্তান। টাফ কল, বাট আমার মনে হয় যে সিরিজ জিতলে অবাক হবো না। প্রথম ম্যাচটা যদি জিতে যায়, সিরিজ জিতা সম্ভব ইনশাল্লাহ। সেকেন্ডার আপনার কল? আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু ব্যাকফুটে রয়েছে, তাদের নিজের ইজ্জত বাঁচাতে, তাদের নিজের ক্যারিয়ারকে সামনে নিয়ে যেতে এবং মানুষের গালি খাওয়া থেকে বাঁচার জন্য হলেও জিতবে। মানে পুরো সিরিজটা, পুরো সিরিজ না জিতুক, ম্যাচ জিতবে। আজকেরটা জিতবে বা জিতবে। খুব ঠিকই আছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে যখন ফিরবো তখন এই সিরিজের অনেকটাই নির্ধারণ হয়ে যাবে। আমরা আশা করি তখন ভালো খবরটাই আপনাদেরকে আমরা অ্যানালিসিস হিসেবে উপস্থাপন করতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।